আসসালামু আলাইকুম। তো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে, যেটা নিয়ে আমাদের অনেক কনফিউশন, ঠিক আছে? সেটা হচ্ছে যে প্রিলোড, আফটারলোড, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। হ্যাঁ, আপনার ফ্লুইড ভলিউম বাড়লে প্রিলোড বাড়বে কিনা, আফটারলোড বাড়বে কিনা, ফ্লুইড ভলিউম কমলে কি হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হলে কোনটা বাড়বে, প্রিলোড না আফটারলোড, ভ্যাসোকনস্ট্রিকশন হলে কোন ব্লাড প্রেশার বাড়বে, সিস্টোলিক না ডায়াস্টোলিক, অ্যাওর্টিক স্টেনোসিসে কোনটা বাড়বে, আফটারলোড না প্রিলোড। এই যে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে যে প্রবলেমটা, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি, আমি এটা নিয়ে অনেক ঘন্টা স্টাডি করেছি। তো আলহামদুলিল্লাহ বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে পেরেছি। তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আই হোপ ইউ উইল বি বেনিফিটেড ইনশাআল্লাহ। সো এই যে প্রিলোড, আফটারলোড বলেন, সিস্টোলিক ব্লাড প্রেশার বলেন, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলেন, এই বিষয়গুলো বোঝার আগে আমাকে আরো কিছু বেসিক কিছু টার্মিনোলজি একটু ক্লিয়ার করে আসতে হবে, ঠিক আছে? তো আজকে আমি সেগুলো নিয়ে মূলত কথা বলতে যাচ্ছি। তো নাম্বার 1 হচ্ছে, প্রথমে দেখেন আমি ডিস্ট্রিবিউশন অফ ব্লাড ভলিউম নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আপনারা জানেন যে আমাদের বডিতে টোটাল 5 to 6 লিটার ব্লাড আছে। ওকে, এখন এই 5 to 6 লিটার ব্লাডকে যদি আমি 100% মনে করি, মানে এই 5 to 6 লিটার ব্লাডকে আমি ধরে নিলাম 100%। আচ্ছা, এখন এই 100% ব্লাডের ডিস্ট্রিবিউশনটা আমি দেখব। ওকে, আচ্ছা, এখন আমাকে বলেন যে আমাদের বডিতে কয় টাইপসের সার্কুলেশন আছে? 3 টাইপসের। নাম্বার 1 হচ্ছে সিস্টেমিক, নাম্বার 2 হচ্ছে পালমোনারি, নাম্বার 3 হচ্ছে পোর্টাল। এবং এই সিস্টেমিক সার্কুলেশনের আন্ডারে একটা ইম্পর্টেন্ট সার্কুলেশন ইনক্লুডেড, সেটা হচ্ছে করোনারি। ওকে, তাহলে এই 100% ব্লাড ভলিউমটাকে আমরা 3টা সার্কুলেশনে ডিভাইড করব। ওকে, সিস্টেমিক সার্কুলেশনস, পালমোনারি সার্কুলেশনস এবং হচ্ছে পোর্টাল সার্কুলেশনস। ওকে, তো প্রথমে আসে সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশনটা কোত্থেকে স্টার্ট হয়? সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল এবং হোল বডিতে যাবে, দেন রাইট অ্যাট্রিয়ামে সেটা ফিরে আসবে। এবং দেন হচ্ছে পালমোনারি সার্কুলেশন, সেটা কোত্থেকে শুরু হয়? সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে স্টার্ট হবে এবং সে লেফট অ্যাট্রিয়ামে এসে শেষ হবে। এবং পোর্টাল সার্কুলেশনটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের আন্ডারেই, এটার কিছু ব্যতিক্রম ফিচার্সের জন্য আমরা আলাদা রেখেছি। সো আপনারা মেইনলি বুঝার স্বার্থে এই দুটো জিনিসই মনে রাখেন, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। ওকে, তো এবং এই সিস্টেমিক সার্কুলেশনের আন্ডারে একটা ইম্পর্টেন্ট হচ্ছে করোনারি সার্কুলেশন এবং পোর্টাল সার্কুলেশন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আমি দেখব প্রথমে এই যে 100% অফ যে ব্লাড ভলিউম আমার 5 to 6 লিটারস, এটা আপনার সিস্টেমিক সার্কুলেশনে এই 100% এর মধ্যে অলমোস্ট আপনার 84% ব্লাড ভলিউম সিস্টেমিক সার্কুলেশনে থাকে। এবং নেক্সট ওয়ান হচ্ছে আপনার পালমোনারি সার্কুলেশনস। এবং এই পালমোনারি সার্কুলেশনে আপনার থাকে যে 9% অফ ব্লাড ভলিউমস। দেন হচ্ছে আমাদের করোনারি সার্কুলেশনস। এই করোনারি সার্কুলেশনে থাকবে আমাদের 7% অফ ব্লাড ভলিউমস। সো আপনি দেখেন এই 84%, 9%, 7%, এগুলোকে যদি আমি সামেশনস করি, আমার কিন্তু 100% চলে আসছে। তো এটি হলো আমাদের ব্লাড ভলিউমের ডিস্ট্রিবিউশন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেমিক, পালমোনারি, করোনারি সার্কুলেশন সবচেয়ে বেশি ব্লাড ভলিউম কোথায় অকুপাই থাকে? সিস্টেমিক সার্কুলেশনে, দেন পালমোনারি, দেন হচ্ছে করোনারি সার্কুলেশনস। এখন আরো দুটো টার্ম নিয়ে আমরা জানবো, ডিস্টেন্সিবিলিটি এবং হচ্ছে কমপ্লায়েন্স। ওকে, দেখেন খুবই ইম্পর্টেন্ট, এই টার্মগুলো যদি না বুঝি আমরা ফার্দার ডিসকাশনগুলো বুঝতে একটু কষ্ট হবে। দেখেন আমি আপনাকে দুটো ব্লাড ভেসেলস আঁকছি। আপনারা জানেন ব্লাড ভেসেলস মানে হচ্ছে তার দুটো নেচার হতে পারে, আইদার সে আর্টারি না হয় সে ভেইন।
এবং এই আর্টারিওল এবং ভেনিউলের মাঝেই থাকে ক্যাপিলারি। ওকে, সো ব্লাড ভেসেলস বলতে আমরা দুটো জিনিস বুঝবো, আর্টারি নাকি ভেইন। ওকে, ক্যাপিলারিটা আমরা আলাদা হিসেবে রাখলাম। আচ্ছা, এখন দেখেন প্রথমে আমি এই যে একটা আঁকলাম, এটা হচ্ছে একটা ভেইন এবং তার পাশে এখানে আরেকটা ব্লাড ভেসেলস আঁকলাম, সেটা হচ্ছে আর্টারি। আচ্ছা, এখন আপনারা জানেন আর্টারির ওয়ালটা হচ্ছে একটু কি থিক, এবং আর্টারির যে মাসেল লেয়ার থাকে টিউনিকা মিডিয়া সেটা একটু থিক, সেখানে স্মুথ মাসেল লেয়ারটা অনেক বেশি, এবং ভেইনসের মাঝে বা ভেনিউলে আমার টিউনিকা মিডিয়াটা অনেক থিন, পাতলা, এবং সেখানে মাসেলের পরিমাণটাও কম। ওকে, এই ইনফরমেশনটা আমাকে একটু জানতে হবে যে আর্টারিতে স্মুথ মাসেল লেয়ার thick, ultimately wall is thick, আর এখানে হচ্ছে একই জিনিস, স্মুথ মাসেল, এটা হচ্ছে আপনার স্মুথ মাসেল লেয়ার ইজ thin, that means wall is thin। আচ্ছা, এই ইনফরমেশনটা একটু জানলাম। এখন দেখেন, মনে করেন আপনি অলরেডি জানেন, আমি আপনাকে বলেছি একটু আগে যে আমাদের এই যে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড ভলিউমের কত পার্সেন্ট থাকে, 84%, এবং এই 84%-এর মাঝে মজার বিষয়, এই 84%-এর মাঝে এই যে 84% কোথায় থাকে, সিস্টেমিক সার্কুলেশনে। এখন যে কোনো সার্কুলেশন বলতে ওই যে হার্ট থেকে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, দেন ডিসেন্ডিং thoracic aorta, artery, arteriole, then veniole, vein, vena cava। দ্যাট মিন্স সিস্টেমিক সার্কুলেশনে কিন্তু এই দুই ধরনের ব্লাড ভেসেলসই আছে। পালমোনারি তো এই দুই ধরনের, সব সার্কুলেশনে আর্টারি থাকবে, ভেইন থাকবে। তাহলে সিস্টেমিক সার্কুলেশনে একটা পোরশন হচ্ছে আর্টারি, আরেকটা পোরশন হচ্ছে ভেইন, এবং এই সিস্টেমিক সার্কুলেশনে যে 84% ব্লাড ভলিউম থাকে, মজার বিষয় এই 84%-এর মাঝে মাত্র 20% হচ্ছে আপনার আর্টারিতে, আর বাকি 64% হচ্ছে আপনার এই ভেইন। তাহলে দেখেন তো কোথায় ব্লাড ভলিউম বেশি থাকে, আর্টারি না ভেইন? ডেফিনেটলি ভেইনসে। তাহলে দেখেন, কারণ ভেইনসটা তো ওয়াইড, তার ক্যাপাসিটি বেশি, তার ভলিউম বেশি। দেখেন আমি ইচ্ছা করে এটা একটু ন্যারো করে রেখেছি। ওকে, তাহলে এখানের মধ্যে আমার ব্লাড আছে 64%, এবং এখানের মাঝে আমার ব্লাড আছে 20%। আচ্ছা, এখন আপনি মনে করেন এখানে এটারও ব্লাড লেভেলটা এখানে। আচ্ছা, এখন আমি ডিসাইড করলাম আমি দুটো টিউবে বা দুটো ব্লাড ভেসেলসে 200 ml করে এক্সট্রা ব্লাড ইন্ট্রোডিউস করব। আচ্ছা, ভালো কথা, এখানে দিলাম 200 ml ব্লাড। ওকে, আচ্ছা, এবং একই সাথে এখানেও আমি 200 ml এক্সট্রা ব্লাড দিলাম। এখন ডেফিনেটলি আপনার নর্মাল বেসিক কনসেপশন অনুযায়ী এই এক্সট্রা একটা ভলিউম যখন এখানে আসবে, তাহলে যেহেতু ভলিউমটা তো আগের মতোই আছে, ভেইনটা আগের মতোই, আমি এক্সট্রা ফ্লুইড, এক্সট্রা ব্লাড দিচ্ছি, তাহলে এই এক্সট্রা ব্লাডটার কারণে এখানে প্রেসারটা একটু কি হবে, বেড়ে যাবে না? ডেফিনেটলি এক্সট্রা একটা ভলিউম দিচ্ছেন, প্রেসারটা বেড়ে যাবে। একইভাবে এখানেও তো ব্লাড ভেসেলসটা তো আগের মতোই আছে। হ্যাঁ, আমি এক্সট্রা একটা ফ্লুইড, এক্সট্রা কিছু ব্লাড যখন দিব, ডেফিনেটলি এখানেও আমার প্রেসারটা একটু কি হবে, বাড়বে। ঠিক আছে, প্রেসারটা বাড়বে। ওকে, এতটুকুতে আমাদের কারো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো, দুটো ব্লাড ভেসেলসেই একই পরিমাণ এক্সট্রা ব্লাড বা ফ্লুইড দিলে প্রেসার বাড়বে, এটা আমি মানছি, বাট কোনটাতে প্রেসার বেশি বাড়বে? ডেফিনেটলি আর্টারিতে বাড়বে। হ্যাঁ, এটা সরাসরি আপনারা গাইডে পাবেন। আর্টারিতে প্রেসারটা অনেক বেশি বাড়বে। কেন? কারণ হচ্ছে আর্টারির চাইতে ভেইনসের ডিস্টেন্সিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লায়েন্স বেশি। দ্যাট মিন্স আমি যখন এই 200 ml এক্সট্রা ব্লাডটা এই ভেইনসে দিলাম,
তখন সাথে সাথে যেহেতু ভেইনসের ডিস্টেন্সিবিলিটি বা কমপ্লায়েন্স আর্টারির চাইতে বেশি, ফলে সে খুব ইজিলি কি হবে দেখেন, সে ডাইলেশন করে আর্টারির চাইতে ভেইন বেশি ডাইলেশন করবে, কারণ তার ডিস্টেন্সিবিলিটি বা কমপ্লায়েন্স বেশি এই, এবং ফলে সে একটু ডাইলেট হয়ে ফুলে গিয়ে সে এই এক্সট্রা 200 ml ব্লাডকে জায়গা করে দিল। ফলে যেহেতু ভলিউমও বাড়লো, ব্লাডের এক্সট্রা ব্লাডও আসলো, আবার ভেইনসের নিজস্ব ক্যাপাসিটিও সে ডাইলেশন করে ডিস্টেন্স হয়ে বাড়িয়ে দিল। ফলে আলটিমেটলি এখানে প্রেসার রাইজটা কম হবে, প্রেসার বাড়বে কিন্তু খুব বেশি র্যাপিডলি অনেক বেড়ে যাবে না। ওকে, কিন্তু এই আর্টারিতে তার ডিস্টেন্সিবিলিটি কম, তার কমপ্লায়েন্স কম, সে ভেইনসের মতো খুব র্যাপিডলি অনেক বেশি প্রসারিত বা ডাইলেশন করতে পারে না। ফলে তার এখানে আমি যে এই যে এক্সট্রা 200 ml যে এক্সট্রা ফ্লুইড বা ব্লাডটা দিলাম, এটা দিলেও এই আর্টারিটা খুব বেশি ডাইলেশন এরকম হতে পারবে না, সে খুব সামান্য পরিমাণ ডাইলেশন হবে। মনে করেন এখান থেকে সে এখানে আসলো, দেখেন এখান থেকে জাস্ট একটু ডাইলেশন করলো, একইভাবে সামান্য একটু ডাইলেশন করলো, তাহলে এক্সট্রা ভলিউম অ্যাড করলাম, বাট আর্টারির নিজস্ব ক্যাপাসিটি বা তার নিজস্ব আর্টারির ভেতরের জায়গাটা খুব বেশি এক্সপান্ড করতে পারেনি। ফলে এখানে প্রেসারটা ভেইনসের চাইতে অনেক বেশি রাইজ করবে, অনেক বেশি রাইজ করবে। হ্যাঁ, গাইটেনের হলে সরাসরি একটা আপনারা চার্ট পাবেন যে ভলিউমের সাথে প্রেসারের কি চেঞ্জ হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা মাথায় রাখবো। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, মনে করেন কারো শরীরে ফ্লুইড ওভারলোড হলো, হ্যাঁ, কোনো কারণে তার ওয়াটার ভলিউম বেড়ে গেল বডিতে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলেন তো আপনি, তাহলে তার কোথায় প্রেসার বেশি বাড়বে? সাপোজ কারো ফ্লুইড ওভারলোড হলো, তার প্লাজমা ভলিউম 3 লিটারের জায়গায় এখন 5 লিটার হয়ে গেল। দ্যাট মিন্স আগে ব্লাড ছিল এখন 5 লিটার, এখন এক্সট্রা আরো 2 লিটার অ্যাড হয়ে এখন 7 লিটার ব্লাড, তার ব্লাড ভেসেল সার্কুলেশনে 7 লিটার ব্লাড। তাহলে আপনি আমাকে বলেন, একটা পার্সনের যদি ফ্লুইড ওভারলোড হয়, তাহলে তার কোথায় প্রেসার বেশি বাড়বে, ভেইনসে নাকি আর্টারিতে? ডেফিনেটলি আর্টারিতে। জাস্ট একই এক্সাম্পল, ফ্লুইড ওভারলোডের জায়গায় আপনি 200 ml চিন্তা করেন, এই 200 ml ভেইনও বেশি হচ্ছে কিন্তু প্রেসার খুব একটা বাড়বে না, আর্টারিতে অনেক বেশি প্রেসার বেড়ে যাবে তার। ওকে, তাহলে ফ্লুইড ওভারলোড হলে আর্টারিতে প্রেসার অনেক বেশি বাড়বে, কিন্তু ভেইনসে প্রেসার বাড়বে কিন্তু খুব বেশি না। ওই কারণে আমি একটা পর এরো মার্ক দিয়েছি। ওকে, এই বিষয়টা আমরা একটু মাথায় রাখলাম। তাহলে এখন আমি আরেকটা টার্ম নিয়ে কথা বলবো একটু আপনাদের সাথে, সেটা হচ্ছে ফ্লো এন্ড রেজিস্ট্যান্স। ওকে, ফ্লো এবং রেজিস্ট্যান্স এই দুটো বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে। প্রিলোড, আফটারলোড, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এই বিষয়গুলোতে যাওয়ার আগে তো চলুন সেটা একটু আমি দেখে নিই। প্রথমে আসেন ফ্লো বিষয়টা নিয়ে একটু কথা বলি। ধরেন এটা হলো একটা ব্লাড ভেসেলস। ওকে, এই ব্লাড ভেসেলসের এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এখানে প্রেসারটা হচ্ছে 100 মিলিমিটার অফ মার্কারি এবং এখানে প্রেসারটা হচ্ছে 0 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখানের প্রেসারটাকে আমি যদি P1 ধরি, এখানের প্রেসারটাকে আমি যদি P2 ধরি, তাহলে এখন এই জায়গায় প্রেসারের ডিফারেন্সটা ডেল P ইজ ইকুয়াল টু P1 minus P2 is equal to 100 minus 0 is equal to 100 millimeter of mercury। তাহলে এই ব্লাড ভেসেলসটাতে দুই প্রান্তের দুটো এন্ডিং এর প্রেসার গ্রেডিয়েন্ট হলো 100 মিলিমিটার অফ মার্কারি। এটা আমরা বুঝলাম। ওকে, ভালো কথা। এখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যে কোনো ব্লাড ভেসেলসে একটা রেজিস্ট্যান্স থাকে। এখানে একটা রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স মানে হলো ব্লাডটাকে সামনে যেতে বাধা দেয়া। এই বাধাটা কোথায়? এই ব্লাড ভেসেলসের ভিতরের কোনো ফ্যাক্টরের কারণে হতে পারে, অথবা বাহির থেকে কোনো ফোর্সের কারণে ব্লাড ভেসেলসটা ন্যারো হয়ে গেলেও হতে পারে। ওকে, আচ্ছা, যাই হোক, সোজা ভাষায় ব্লাডের এই যে সামনে যাওয়ার যে টেন্ডেন্সি, এটাকে বাধা দেয়, এটাকে বাধা দিচ্ছে।
এটাকে বাধা দিচ্ছে, ব্লাডকে সামনে যেতে দিচ্ছে না। এই বাধাটাই হলো আমাদের রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা আমি ধরে নিলাম এই ব্লাড ভেসেলসে এই মুহূর্তে রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, ভ্যালু আমার দরকার নাই, আমি রেজিস্ট্যান্সটা আর ধরে নিলাম। ওকে, এখন ওহমসের ল অনুযায়ী এই ফ্লোটাকে ক্যালকুলেট করা হয় অ্যাকর্ডিং টু গাইডেন্স অন হল। তো এই ইকুয়েশনটা যেভাবে লেখা হয় সেটা হচ্ছে যে আমাদের ফ্লো ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল পি বাই আর। ওকে, তাহলে ফ্লো মানে হচ্ছে কি পরিমাণ ব্লাড এই দিক দিয়ে যাচ্ছে, কি পরিমাণ ব্লাড। আরো সহজ হিসাবে বললে হচ্ছে প্রতি সেকেন্ডে কত ml ব্লাড যাচ্ছে, প্রতি সেকেন্ডে কত ml। ওই কারণে ফ্লোটার ইউনিট হচ্ছে কি ml পার সেকেন্ড অথবা ml পার মিনিট, লিটার পার মিনিট বলতে পারেন। যেমন কার্ডিয়াক আউটপুট কত, কার্ডিয়াক আউটপুট আমরা বলি যে 5 লিটার পার মিনিট, এটাকে আমরা কার্ডিয়াক আউটপুট বলি না। তাহলে দেখেন তো 5 লিটার পার মিনিট, এখানে লিটার না বলে ml মিলিলিটার বললাম, মিনিট না বললে সেকেন্ড বললাম। ইয়েস, এই কারণে কার্ডিয়াক আউটপুটটাও আসলে আমাদের ব্লাড ফ্লো। ওকে, আচ্ছা তাহলে এটাই হলো আমাদের ফ্লো। ওকে, এখন দেখেন তাহলে এই ক্যালকুলেশন, এই ইকুয়েশনটা থেকে আমরা কি বুঝি, আমরা এই ইকুয়েশন থেকে বুঝি যে এফ, আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে এফ ইজ প্রফেশনাল টু ডেল পি এন্ড এফ ইজ ইনভার্সলি রিলেটেড টু রেজিস্ট্যান্স। এই দুটো কথা আমরা এখান থেকে এই ইকুয়েশনটা থেকে বুঝতে পারি। দ্যাট মিন্স দুই প্রান্তে প্রেসার গ্রেডিয়েন্ট যত বাড়বে এই ব্লাড ভেসেলসটা দিয়ে তত দ্রুত, তত বেশি বেশি ব্লাড সামনে যাবে, এবং এই ব্লাড ভেসেলসে রেজিস্ট্যান্স যত বেশি হবে ইনভার্সলি ফ্লো তত কম হবে। দ্যাট মিন্স এখানে যত বেশি রেজিস্ট্যান্স হবে ব্লাডটা যেতে চাইবে না, আর যত বেশি প্রেসার গ্রেডিয়েন্ট হবে, এখানে অনেক প্রেসার এখানে অনেক কম, তত দ্রুত ব্লাডটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যেতে চাইবে। ওকে, তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখেন, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টার্ম কিন্তু আমরা ইনশাল্লাহ প্রিলোড এবং আফটারলোড যখন এক্সপ্লেইন করব তখন আমাদের লাগবে, তাহলে এই ক্যালকুলেশনটা মাথায় রাখবেন। আচ্ছা, এর সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে। দেখেন তাহলে আমি আপনাকে বললাম যে ফ্লো ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল আর, এই ইকুয়েশন থেকেই আমরা কিন্তু বের করব রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা। ওকে, তাহলে দেখেন এই ইকুয়েশনটা থেকে আমরা বের করতে পারি না আর ইজ ইকুয়াল টু ডেল পি বাই এফ, ডেল পি বাই এফ এটা। আচ্ছা ইয়েস, এটা লেখার কারণ হচ্ছে এটা থেকেই আমরা রেজিস্ট্যান্সের ইউনিটটা বের করব। এই যে রেজিস্ট্যান্স আমরা যখন আমাদের ইলেকট্রিসিটিতে ইউজ করি রেজিস্ট্যান্স, তখন আমরা তার ইউনিট বলি ওহম, কিন্তু এখানে কি ওহম বলতে পারবো না, এটা ব্লাড ভেসেলসের রেজিস্ট্যান্স। ইকুয়েশনটা একই রকম হলেও কিন্তু ইউনিটটা আলাদা, এই ইউনিটটা বের করার জন্য আমাদের এটা লাগছে। ওকে, তাহলে দেখেন রেজিস্ট্যান্স ইকুয়াল টু ডেল পি বাই এফ। আচ্ছা একটু চিন্তা করুন, ডেল পি এটা একটা কি, দুটো প্রেসারের বিয়োগফল, তাহলে এই ডেল পি এর ইউনিট কি, দুটো প্রেসারের বিয়োগফল, তাহলে ইউনিট মিলিমিটার পার মার্কারি। ইয়েস, তাহলে ডেল পি এর ইউনিট হচ্ছে মিলিমিটার মার্কারি, এবং এফ এর ইউনিট কি, একক, ওই যে বললাম একটু আগে দেখেন ml পার সেকেন্ড, তাহলে ml পার সেকেন্ড। ইয়েস, তাহলে দেখেন রেজিস্ট্যান্সের ইউনিট হলো ডেল পি এর ইউনিট মিলিমিটার মার্কারি, তাকে ভাগ করছি ml পার সেকেন্ড দিয়ে, তাহলে এটাই হলো আমাদের কিসের ইউনিট, রেজিস্ট্যান্সের ইউনিট। এখন এই যে মিলিমিটার মার্কারি ডিভাইডেড বাই ml পার সেকেন্ড, এটা ব্যবহার করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে না, এটাকে আমরা সংক্ষেপে বলবো পেরিফেরাল রেজিস্ট্যান্স ইউনিট, PRU। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট বা একক হলো পেরিফেরাল রেজিস্ট্যান্স ইউনিট। ওকে, তাহলে দেখে নেই আমাদের সার্কুলেশনে, আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কত।
এই যে আমরা বলি না টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাই যখন পুরো বডিতে হিসাব করব সেটাকেই বলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে এখন আমরা ক্যালকুলেট করব যে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে রেজিস্ট্যান্সটা কত এবং পালমোনারি সার্কুলেশনে রেজিস্ট্যান্স কত। আমি বলেছি আমাদের মূলত দুটো সার্কুলেশন, একটা সিস্টেমিক একটা পালমোনারি। ওকে।